মুভির শুরুতে আমরা মহাকাশে একটি বিশাল মাইনিং শিপ দেখতে পাই, যা অন্য গ্রহ থেকে পৃথিবীর জন্য সম্পদ সংগ্রহ করতে যাচ্ছিল। মাইনিং জাহাজের ভেতরে সমস্ত প্রকৌশলী এবং নভোচারীরা তাদের স্লিপিং পডে ঘুমিয়েছিলেন। মহাকাশযানটি তার পথেই যাচ্ছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই উল্কাপিণ্ডের সাথে মহাকাশযানে ধাক্কা লাগে। উল্কাপিণ্ডগুলো আকারে খুব বড় ছিল, যার কারণে এই খননকারী জাহাজটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। এরপরে এসকেপ পডগুলি মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে জরুরি অবতরণ শুরু করে। এমনই একটি এসকেপ পডের ভেতরে আমরা অ্যান্ডিকে দেখতে পাই। অ্যান্ডি এই মুভির প্রধান চরিত্র। সে হাইবারনেশন ড্রাগের প্রভাবে ঘুমাচ্ছিল, কিন্তু মহাকাশযান বিপদে পড়তেই তার এআই তাকে জাগিয়ে তোলে এবং জরুরি অবতরণের জন্য প্রস্তুত করে। তার স্যুট অক্সিজেনে পূর্ণ করা হয়। এরপরে এআই এর রোবোটিক বাহু তাকে একটি অদ্ভুত স্যুট পরিয়ে দেয়। অ্যান্ডি পড থেকে দেখতে পেল যে বাইরে অ্যান্ডির মতো আরো অনেক এসকেপ পড দ্রুত গতিতে একটি অন্য ঘরে অবতরণ করছে, কিন্তু সেখানকার বায়ুমণ্ডল ভালো না হয় বেশ কিছু পড সেই ঘরে অবতরণের আগেই বিস্ফোরিত হয় এবং তার ভেতরে নভোচারী ও প্রকৌশলীরা মারা যান। এই সমস্ত পডের সাথে অ্যান্ডির পডটিও এই গ্রহের একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত অবতরণের কারণে অ্যান্ডি তার পডের ভেতরেই জ্ঞান হারান। যখন সে জ্ঞান ফিরে পায় তখন তার পরিবারের কথা মনে পড়ে এবং তার এআই তাকে দ্রুত পড থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু পরে ত্রুটি থাকার কারণে সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ডি যখন তার জরুরি সরঞ্জামগুলো দেখে তখন সেখানে ফ্লেয়ার গানটি ছিল না, কারণ অ্যান্ডি একজন ছোট প্রকৌশলী ছিলেন এবং তাদের কোম্পানি সমস্ত ফ্লেয়ার গান সিনিয়রদের দিয়েছিল। সে বুদ্ধি খাটিয়ে তার কাছে থাকা হাতুড়ি টাইপের জিনিস দিয়ে তার পরের জানালা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু জানালার ভাঙা কাজ তার স্যুটটি ক্ষতিগ্রস্ত করে, যার ফলে অক্সিজেন বাইরে বেরোতে থাকে। সে দ্রুত তার কাছে থাকা স্প্রে দিয়ে স্যুটটি ঠিক করে এবং তখনই তার এআই তাকে জানায় যে তার পটটিতে আগুন লেগেছে। যদি প্রাণ বাঁচাতে হয় তবে দ্রুত এর থেকে বেরিয়ে যেতে হবে। এক মুহূর্ত দেরি না করে সে পট থেকে বাইরে বেরিয়ে আসে। সাথে সাথে তার পটটি ধ্বংস হয়ে যায়। হঠাৎ সে আকাশে আগুন জ্বলতে দেখতে পায়। বাতাসে উড়তে থাকা এই আগুন ছিল তারই ধ্বংসপ্রাপ্ত মহাকাশযান, যা এই ঘরে এসে আশ্রে পড়ে। তার মহাকাশযানের কারণে সেখানে একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার ধাক্কায় সে কয়েক কিলোমিটার দূরে গিয়ে পড়ে এবং অ্যান্ডি আবারও জ্ঞান হারান। এরপরে যখন অ্যান্ডি জ্ঞান ফিরে পান তখন সে তার এআই কে জিজ্ঞেস করে যে এই মুহূর্তে কোথায় আছে সে। তার এআই জানায় যে তারা একটি অচেনা জায়গায় আছেন, এমন একটি ঘরে যা এখনো কেউ আবিষ্কারই করেনি। অ্যান্ডি যখন তার এআই কে অন্যদের সম্পর্কে জিজ্ঞেস করে তখন এআই সে সম্পর্কে কিছুই বলতে পারেনি, কারণ সবাই তার থেকে অনেক দূরে ছিল। হতাশ হয়ে সে সেখানেই বসে থাকে। তখনই কিছু দূরে একটি আলো দেখতে পায়। সে সেই আলোর দিকে এগোতে শুরু করে। পথে সে তার শিপটিও দেখতে পায়, যা ভয়ঙ্করভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। সে এটিকে উপেক্ষা করে এগিয়ে যায়। সে শুধু শিপটিকেই উপেক্ষা করেনি, বরং তার উপর থাকা অদ্ভুত কারো থাবা ও রক্তের চিহ্নগুলোকে উপেক্ষা করেছিল, যা তার জন্য বিপজ্জনক হতে পারত। আলোর কাছে পৌঁছানোর পর তার আনন্দের সীমা ছিল না, কারণ সেখানে আরো একজন জীবিত ব্যক্তি উপস্থিত ছিলেন। সেও অ্যান্ডিকে জীবিত দেখে খুব খুশি হয়। সেই জীবিত নভোচারীর নাম ডিভন এবং সে মনে করে যে তারা দুজন ছাড়া আর কেউ বেঁচে নেই। ডিভন জাহাজের যোগাযোগ কেন্দ্রে কাজ করত এবং পৃথিবী থেকে সিগন্যাল পাঠানোর জন্য সে খুব পারদর্শী ছিল। সে পৃথিবীতে সিগন্যাল পাঠানোর জন্য সেখানে একটি সেটআপও তৈরি করেছিল। সে অ্যান্ডিকে জানায় যে এখান থেকে পৃথিবীতে একটি বার্তা পৌঁছাতে পুরো 8 মাস সময় লাগবে এবং পৃথিবী থেকে কোনো মহাকাশযান এখানে পৌঁছাতে পুরো 2 বছর সময় লাগবে, অর্থাৎ প্রায় 3 বছর তাদের এখানে টিকে থাকতে হবে এবং তারপরে পৃথিবীতে ফিরে যাওয়ার আশা তৈরি হবে। এই কথা শুনে অ্যান্ডির মন খারাপ হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে তারা হয়তো আর ফিরতে পারবে না। তখন ডিমন তাকে উৎসাহ দেয় এবং বলে যে নিজের ভেতরে আশার আলো জ্বালিয়ে রাখো, আমরা অবশ্যই ফিরে যাব। আমরা টিকে থাকবো কিভাবে? উত্তরে ডিমন বলে, এখানে যত লোক মারা গেছেন আমরা তাদের মাংসের উপর ভরসা করে পুরো 3 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি, কারণ এখানে ঠান্ডাও অনেক বেশি, তাই মৃতদেহগুলো খারাপও হবে না। অ্যান্ডি না চাইতেও তার সমস্ত কথা মানতে বাধ্য হয়। তাদের এই কথা বলার সময় অ্যান্ডির পা একটি তারের মধ্যে আটকে যায় এবং তারটি লাগানোর জন্য অ্যান্ডি পেছনে ফিরে। যখন সে তারটি লাগাচ্ছিল তখন আমরা দেখতে পাই যে অদ্ভুত একটি প্রাণী তার সঙ্গীর উপর আক্রমণ করে তাকে সেখান থেকে নিয়ে যায়। অ্যান্ডি যখন বিষয়টি দেখতে পেল তখন তার সঙ্গী কোথাও ছিল না। সে দ্বিধায় পড়ে গেল যে এত তাড়াতাড়ি কেউ কিভাবে অদৃশ্য হতে পারে। সে তো চলে গিয়েছিল, কিন্তু এখন অ্যান্ডিকে তো পৃথিবীতে
বার্তা পাঠাতে হবে। সে ডিবনের শেখানো পদ্ধতিতে তার মেশিন ব্যবহার করে এবং পৃথিবীতে বার্তা পাঠিয়ে দেয়। এখান থেকে সে ডিবনের বন্দুকটিও নিয়ে নেয়, কারণ ভবিষ্যতে সেটি তার কাজে লাগতে পারে। অ্যান্ডি এখন থাকার জন্য একটি ঠিকানা খুঁজছিল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত তার কোনো ঠিকানা চোখে পড়ল না। তার এআই তাকে জানায় যে তার সুটে এখন আর বেশি অক্সিজেন অবশিষ্ট নেই। এই কথা শুনে তার হতাশা আরো বেড়ে যায় এবং সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই তার রেডিওতে কারো কণ্ঠস্বর শোনা গেল। এই কণ্ঠস্বরটি ছিল নাওমির, তার সিনিয়র নভোচারী, যিনিও বেঁচে ছিলেন। এই সময় নাওমি তার সাথে যোগাযোগ করে এবং তাকে জানায় যে তার পা পডের মধ্যে আটকে গেছে, দয়া করে এসে আমাকে সাহায্য করো। কিন্তু অ্যান্ডির এআই স্ক্যান করে জানায় যে নাওমির পড তার থেকে এতটাই দূরে যে হেঁটে যেতে অন্তত 2 দিন লেগে যাবে এবং তার কাছে ততটা অক্সিজেন নেই। তখন নাওমি তাকে বলে, তুমি আমার কাছে এসো, আমাকে সাহায্য করো, আমার কাছে যথেষ্ট অক্সিজেন আছে যা দিয়ে আমরা দুজনই বেঁচে থাকতে পারি। অ্যান্ডি তার এআই এর কথা উপেক্ষা করে সে নাওমিকে প্রাণে বাঁচাতে যাত্রা শুরু করে। দিন থেকে রাত হয়ে গেল, হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ে। ঠিক তখনই সে পেছন থেকে কারো ভয়ঙ্কর গর্জন শুনতে পায়। যখন সে পেছনে তাকায় তখন সেখানে কাউকে দেখতে পেল না। সে এআই কেও স্ক্যান করতে বলল, কিন্তু এআই ও অন্ধকারে বেশি কিছু স্ক্যান করতে পারল না। এআই কারণ হিসাবে জানালো যে তাদের কোম্পানি জুনিয়রদের পুরনো মডেলের এআই দিয়েছিল যা অন্ধকারে বেশি স্ক্যানিং করতে পারে না এবং তারা এটা করেছে টাকা বাঁচানোর জন্য। এই কথা শুনে অ্যান্ডি আরো অবাক হয় এবং অ্যান্ডির মনে হচ্ছিল যে এখানে হয়তো অন্য কোনো প্রাণী আছে, কিন্তু অ্যান্ডি এটিকে তার মনের ভুল মনে করে, কারণ সে এখন পর্যন্ত নিজের চোখে কোনো প্রাণী দেখেনি। একটু এগিয়ে যেতে সে জমিতে অদ্ভুত কিছু গর্ত দেখতে পায় যা কারো পায়ের ছাপ বলে মনে হচ্ছিল। এগুলো অনুসরণ করে সে এগিয়ে গেল এবং একটি বিরাট গর্ত দেখতে পেল। সে বুঝতে পারলো যে এখানে মাকড়সার মতো কোনো প্রাণী বাস করে এবং এই কথা সে নাওমিকেও জানিয়ে দেয়। ভয় পেয়ে সে এখান থেকে পালাতে যাচ্ছিল। ঠিক তখনই তার এআই স্ক্যান করে জানায় যে তার অনেক সহকর্মী এখানেই আছে। যখন সে রেডিওর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল তখন কেউই তাকে উত্তর দেয়নি। সে বুঝতে পারলো যে নিশ্চয়ই তার সমস্ত সঙ্গীকে এই মাকড়সার মতো এলিয়েনরা আক্রমণ করে খেয়ে ফেলেছে এবং তাদের পেট থেকে এই সমস্ত সিগন্যাল আসছে। যখন সে এই সব ভাবছিল তখন সে আবারও সেই ভয়ঙ্কর শব্দগুলো তার চারপাশে শুনতে পেল, যেন কোনো এলিয়েন তার দিকে এগিয়ে আসছে। সে তার হেলমেটের আলো বন্ধ করে দেয় এবং সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু মাকড়সার মতো প্রাণীটি হয়তো এখনো তাকে দেখতে পাচ্ছিল। এটি তার দিকে এগিয়ে আসছিল, যা থেকে বাঁচতে অ্যান্ডি তার হাতে থাকা ফ্লেয়ার গান দিয়ে তার উপর আক্রমণ করে। আলো জ্বলে ওঠায় সমস্ত প্রাণী তাকে দেখতে পেয়ে যায় এবং সবাই তার পেছনে পড়ে যায়। আর এভাবেই সে জানতে পারে যে এলিয়েনরা আলোতে তাদের আরো ভালোভাবে দেখতে পাবে। যত এলিয়েন তার পেছনে পড়েছিল তাদের থেকে বাঁচতে সে দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে একটি বড় পাহাড় থেকে নিচে পড়ে যায়। আশ্চর্যের বিষয় হলো এত বড় দুর্ঘটনার পরেও অ্যান্ডি বেঁচে গেল। ওপর থেকে সেই প্রাণীটি তার উপর গর্জন করছিল, কারণ প্রাণীটি নিচে নামতে পারছিল না এবং তার পেটে আমরা অ্যান্ডির মতো আরো 4 জন লোকের সিগন্যাল দেখতে পাচ্ছিলাম। এখানে পড়ার পর অ্যান্ডির স্যুট ফেটে গিয়েছিল, তার স্যুট থেকে অক্সিজেন বাইরে বেরোচ্ছিল, তাই সে তার স্প্রে দিয়ে তার স্যুটটি ঠিক করে। তখনই সে রেডিওতে কারো কণ্ঠস্বর শুনতে পায়। এটি ছিল ডিভন, যাকে আমরা আগেও দেখেছিলাম। ডিভন তাকে বলে, আমাকে সাহায্য করো, আমি একাই এই প্রাণীর সাথে লড়ছি। অ্যান্ডি এটা জেনে অবাক হয়েছিল যে ডিভন এখনো বেঁচে আছে, কিন্তু এখন তার এত সাহস ছিল না যে সে পাহাড়ে উঠে আবার সেই প্রাণীর কাছে গিয়ে ডিভনকে সাহায্য করে। ঠিক তখন নাওমি তাকে সাহস দেয় এবং বলে, আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু তোমার ডিভনকে সাহায্য করা উচিত যাতে আমাদের বেঁচে থাকার সম্ভাবনা আরো বেড়ে যায়। সে নাওমির কথা ভেবে পাহাড়ের উপরে উঠতে শুরু করে। পাহাড়ের উপরে উঠার পর সে দেখলো যে ডিভন সাহসের সাথে একবারে 2টি প্রাণীর সাথে লড়ছে এবং ফেলার গানতে তাদের উপর আক্রমণ করছে। সে যখন অ্যান্টিকে দেখলো একটু বিচলিত হলো এবং পেছন থেকে আসা একটি প্রাণী তাকে হত্যা করে ফেললো এবং প্রাণীগুলো অ্যান্টিকেও দেখে ফেলেছিল। তারা এবার অ্যান্টিকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে। অ্যান্টিকে বাঁচানোর জন্য নাওমি তার এআই এর মাধ্যমে সমস্ত পডের এআই সিস্টেম চালু করে দেয়, যার ফলে সেই সমস্ত পডের আলো জ্বলে ওঠে এবং মাকড়সার মতো প্রাণীগুলো সেই পডগুলোর দিকে যেতে থাকে। আর এই সুযোগে অ্যান্ডি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়। দৌড়াতে দৌড়াতে অ্যান্ডি একটি অদ্ভুত জায়গায় এসে পড়ে। এই জায়গাটি পাহাড়ের মাঝখানে, অত্যন্ত সুন্দর ছিল জায়গাটি। এখানে বেগুনি রঙের জোনাকি দেখতে পেল সে। কিছুক্ষণের জন্য অ্যান্ডি এদের সৌন্দর্যে মগ্ন হয়ে গেল। হঠাৎ একটি জোনাকি এসে তার হেলমেটে বসে। হেলমেটে বসার সাথে সাথে সেই জোনাকির রং লাল হয়ে যায় এবং এমন আরো অনেক জোনাকি এবার তার স্যুটের উপর এসে বসতে শুরু করলো। স্যুটে বসার সাথে সাথে এই সমস্ত জোনাকি তার স্যুটটি ক্ষতিগ্রস্ত করতে শুরু করে, যার ফলে অ্যান্ডি জানতে পারে যে এই জোনাকিগুলো বিপজ্জনক। দ্রুত এই জোনাকিগুলোকে
নামীকে তার স্যুট থেকে সরিয়ে সে এখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে এবার তার পা একটি অদ্ভুত গর্তে এসে আটকে যায়। সে দেখলো যে এটি কোনো গর্ত ছিল না, বরং একটি দৈত্য ছিল, একটি বিশাল মুখের দৈত্য যা তাকে ধরে গিলে ফেলতে শুরু করলো। অ্যান্ডির খুব খারাপ লাগছিল এবং দৈত্যের মতো মাকড়সাটি তাকে খেয়ে ফেলে। তার পেটের ভেতরে যা ছিল তা দেখে অ্যান্ডির বমি আসতে শুরু করে। তার এই অবস্থা দেখে তার এআই তাকে সাথে সাথে বৈদ্যুতিক শক দেয়, যার ফলে তার নিজের অবস্থা ভালো হয়ে যায় এবং এই শক এলিয়েন মাকড়সাটার গায়েও লাগে, যার ফলে এই এলিয়েন প্রাণীটি অ্যান্ডিকে তার মুখ থেকে বাইরে উগলে দেয় এবং অবশেষে অ্যান্ডি এর থেকে বেঁচে যায়। অ্যান্ডিকে মুখ থেকে বাইরে ফেলে দেওয়ার পর সেই প্রাণীটি আবার তার পেছনে পড়ে গেল, যা থেকে বাঁচতে অ্যান্ডি সামনের দিকে দৌড়াতে শুরু করে। তার লুকানোর জন্য এটিকে সঠিক জায়গা মনে হচ্ছিল, কিন্তু এখানে আসাটাও তার জন্য ভুল ছিল, কারণ এটি সেই জোনাকিদেরই একটি সুড়ঙ্গ ছিল যাদের কাছ থেকে সে পালিয়ে আসছিল। আর এই জোনাকিরা আবার তার স্যুটের উপর আক্রমণ করলো। তার স্যুট ফেটে যাওয়ার কারণে অক্সিজেনও দ্রুত কমছিল। এটা দেখতে পেয়ে অ্যান্ডি নাওমিকে বলি, হয়তো আমি আর তোমাকে বাঁচাতে আসতে পারবো না, আমার কাছে যতটা অক্সিজেন আছে আমি শিপ পর্যন্তই ফিরে যেতে পারবো এবং সেখানে গিয়ে আমার আশা কোনো একটা পথ তো পেয়েই যাবো যেখান থেকে আমি অক্সিজেন নিতে পারবো এবং নিজের প্রাণ বাঁচাতে পারবো। এই কথা শুনে নাওমি বলে, ঠিক আছে, তুমি শিপ পর্যন্তই চলে যাও, আমি নিজের কোনো একটা ব্যবস্থা করে নেব। কিন্তু অ্যান্ডি জানতো যে নাওমি একা বাঁচতে পারবে না, তাই সে নিজের জীবন বিপন্ন করে নাওমিকে বাঁচানোর কথা ভাবে এবং দ্রুত নাওমির দিকে দৌড়ায় যাতে তাড়াতাড়ি সে নাওমির কাছে পৌঁছাতে পারে। নাওমির খুব কাছে পৌঁছাতেই তার অক্সিজেন একদম কমে গিয়েছিল, কিন্তু তবুও সে কোনোভাবেই নিজেকে টেনে হেসে নাওমি পর্যন্ত পৌঁছাতে পারলো এবং নাওমির পরে আসার পরেই সে একদম অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। নাওমি দ্রুত তার পরের দরজা খুলে অ্যান্ডিকে ভিতরে নিয়ে যায় এবং অক্সিজেন পয়ে অ্যান্ডির জ্ঞানও ফিরে আসে। এখানে অ্যান্ডি দেখলো যে নাওমির পা আটকে গিয়েছিল, তাই সে বেরোতে পারছিল না। সে যখন নাওমির পা বের করার চেষ্টা করে তখন নাওমি খুব ব্যথা পায়। এখানে এমন কোনো জিনিসও ছিল না যা দিয়ে সে তার পা ছাড়াতে পারত। দু চারটি জিনিস মিশিয়ে অ্যান্ডি একটি লিভার তৈরি করে এবং তার সাহায্যে সে নাওমির পা বের করতে সফল হয়। এত খারাপভাবে ফেসে যাওয়ার কারণে তার পা সামান্য ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, কিন্তু এটা ছিল সৌভাগ্যের যে তার প্রাণ বেঁচে গেল। তারা এখন তাদের মেরামতকারী স্প্রে এবং ফেলার গান দিয়ে এখান থেকে বাইরে বের হয় এবং বাইরে বেরোতেই অনেক প্রাণী তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। তাদের থেকে বাঁচতে হলে দুজনকেই দৌড়াতে হতো, কিন্তু নাওমির তো পায়ে ব্যথা ছিল। তখন নাওমির এআই তাকে একটি হাই ভোল্টেজ ওষুধ ইনজেক্ট করে যাতে ব্যথার অনুভূতি না হয় এবং তারা দৌড়াতে থাকে। তারা বুদ্ধিমানের মতো শিপের দিকে দৌড়াতে থাকে। অবশেষে তারা শিপের সেই অংশ পর্যন্ত পৌঁছে গেল এবং শিপটা যথেষ্ট ঠিক অবস্থায় ছিল। এখন নাওমি কোনোভাবে শিপের কম্পার্টমেন্ট খোলার চেষ্টা করে এবং অল্প সময়ের মধ্যে সে সফল হয়। তারা এখন শিপের ভেতর। অনেক প্রাণী তাদের পেছনে এসে পড়লো এবং নাওমি দ্রুত শিপের দরজা বন্ধ করে দেয়, যার ফলে একটি প্রাণীর অর্ধেক শরীর কেটে যায়। এটা থেকে অ্যান্ডির বমি আসার উপক্রম হয়, কিন্তু সে অনেক কষ্টে নিজের উপর নিয়ন্ত্রণ আনে এবং সামনের দিকে এগোয়। অনেকক্ষণ পর এই লোকেরা স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু এখানে তারা কিছু বলার আগেই দেখতে পেল যে তাদের মহাকাশযানের ভেতরে আগে থেকেই দুটি প্রাণী এসে বসে আছে, যারা এখন তাদের পেছনে পড়ে যায়। এদের থেকে বাঁচতে তারা দ্রুত আরো একটি কেবিনে গিয়ে সেখানকার দরজা বন্ধ করে দেয় এবং তারা বুঝতে পারে যে এখানে এসে তারা সবচেয়ে বড় ভুল করে ফেলেছে, কারণ এটি ছিল একটি গ্যাস চেম্বার। অসহায় অবস্থায় অ্যান্ডি দরজা খুলতে শুরু করে, কিন্তু এই দরজা এখন আর খুলছিল না। এখানে ফেসে যাওয়ার পর তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। এখন তারা নিজেদের মধ্যে কথা বলে। নাওমি তাকে বলে, তুমি এত নিরাশ কেন, সবসময় মরার কথা কেন বলো? যার উত্তরে অ্যান্ডি তার পরিবারের ভিডিওটি দেখায়। তার একটি সুখী পরিবার ছিল, তার স্ত্রী এবং তার ছেলে তাকে খুব ভালোবাসতো, কিন্তু একদিন দুর্ঘটনায় তারা দুজন মারা যায় এবং অ্যান্ডি বেঁচে যায়। অ্যান্ডি তাকে বলে, ওই সবটাই আমার ভুলে হয়েছিল, আমার মরে যাওয়াই উচিত ছিল, কিন্তু ওদের নয়। এই কথা শুনে নাওমি বলে, যা হয় ভালোর জন্যই হয়। তারা এখন একে অপরকে আলিঙ্গন করে, কারণ তাদের মনে হচ্ছিল যে এগুলোই তাদের জীবনের শেষ মুহূর্ত। ঠিক তখনই নাওমি লক্ষ্য করে যে অ্যান্ডির স্যুটে সেই জোনাকিগুলো ছিল যা আগেও তার স্যুটে আক্রমণ করে। সে এই জোনাকিগুলোকে তুলে তাদের দরজার উপর ছুঁড়ে মারে, যার ফলে এই জোনাকিগুলো দরজা এবং দরজার পেছনে দাঁড়ানো এলিয়েন মাকড়সার উপর আক্রমণ করে এবং অবশেষে এই দরজা খুলে যায়। এখন তাদের এখান থেকে বাঁচার জন্য অন্য কোথাও পালাতে হবে। তারা যখন বাইরের দিকে দৌড়ায় তখন আরো একটি প্রাণী তাদের পেছনে পড়ে গেল। তারা কিভাবে এর থেকে রেহাই পাবে? তখন নাওমির একটি ধারণা আসে। সে বলে যে আমরা একে এসকেপ পডের নিচে গিয়ে মেরে ফেলবো, কিন্তু জরুরি এসকেপ পডটি ছাড়তে 15 মিনিট সময় লাগতো। তাই তারা একটি পরিকল্পনা করে এবং অ্যান্ডি প্রথমে এসকেপ পড পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। এসকেপ পডটি মহাকাশযানের নিচের অংশে ছিল এবং সেখানে যেতে তাদের বেশ সময় লাগতো, কিন্তু যখন তারা দেখে যে এই প্রাণীটি তাদের পেছনে আসে তখন তারা দুজনেই সাহসের সাথে লাফ দেয় এবং সেই প্রাণীটিও
কেউ তার বিশাল বিশাল পা মহাকাশযানে আটকে দিয়ে তাদের পেছনে চলে আসে। অ্যান্ডি এসকেপ পডে বসে এটিকে চালু করার চেষ্টা করে। অন্যদিকে নাওমি নিজেকে একটি ফাঁদের আকর্ষণ হিসাবে তৈরি করে, যাতে প্রাণীটিকে নিজের পেছনে লাগিয়ে সেই এসকেপ পড পর্যন্ত নিয়ে আসে, যেখানে অ্যান্ডি তাকে হত্যা করার জন্য বসেছিল। প্রাণীটি এন্ডেস পডের নিচে আসতে অ্যান্ডি তাকে হত্যা করে এবং অবশেষে তাদের জীবন সেই মাকড়সার মতো দেখতে প্রাণীটির হাত থেকে বেঁচে যায়। কিন্তু এসকেপ পডটির নিচে পড়ে যাওয়ার কারণে অ্যান্ডির উপরে একটি বিরাট ধাক্কা লাগে এবং আমরা জানতে পারি যে এই এসকেপ পডটিতে প্রাণীটিকে হত্যা করার মতো পর্যাপ্ত শক্তি ছিল না। এটিকে শক্তি দেওয়ার জন্য অ্যান্ডি তার স্যুটের সমস্ত শক্তি ব্যবহার করে, যার ফলস্বরূপ এবার সে মারা গেল। সে এই ত্যাগ নাওমিকে বাঁচানোর জন্যই করেছিল। নাওমি এই কথা বুঝতে পারে। অ্যান্ডিকে মৃত দেখে নাওমি ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে, কিন্তু একটি পরে সে দেখে যে অ্যান্ডির চোখ খুলে যায় এবং বোঝা গেল যে অ্যান্ডি মরেনি, সে কেবল অজ্ঞান হয়েছিল। তাকে জীবিত দেখে নাওমি যেন প্রাণ ফিরে পেল। এই সময় তারা এতটাই আবেগপ্রবণ ছিল যে একে অপরকে কিছুই বলতে পারে না। হঠাৎ তাদের মুখে আলো এসে পড়লো এবং তারা দেখলো যে সকাল হয়ে গেছে। তারা তাদের মহাকাশযানের জানালার দিকে আসে এবং এই অদ্ভুত বিপজ্জনক করে সৌন্দর্য উপভোগ করে। যাই হোক, তারা দুজনেই স্বীকার করে যে গ্রহটি খুবই সুন্দর, আর এখন পরের 3 বছর তাদের এই গ্রহতেই থাকতে হতো, কারণ 3 বছর পরেই কোনো শিপ তাদের এখান থেকে উদ্ধার করার জন্য আসবে। 3 বছর পর্যন্ত তারা একে অপরের সাথে থাকার এবং অপেক্ষা করার সিদ্ধান্ত নেই। এখানে নাওমি অ্যান্ডির হাত ধরে এবং এই দৃশ্য দেখেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো মুভিটা জানান কমেন্টে।